চলে যায়। না চলে গেলে যেমন একে ছেড়ে ছেড়ে খাচ্ছি, তোকেও ছেড়ে ছেড়ে খাবে এবং প্রত্যেকটা বাড়ির সদস্যকে, পরিবারের লোককে ছেড়ে ছেড়ে খাবে। আমার পথে আসিস না, আমাকে আমার মতন থাকতে দে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক প্যারানর্মাল কেয়ার। আজকে সানডে স্পেশালে যে ঘটনাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সত্য ভৌতিক ঘটনা। 2006 সালে নারায়ণপুর রামপুরহাট ঘটে যায় একটা অস্বাভাবিক ভৌতিক এবং আশ্চর্যজনক ঘটনা, যেটা শুনেছি যখন আমি নিজে ওভার ফোনে। আসলে এই ঘটনাটা কালেক্ট করেছি পাখির জগতে। আমি যেহেতু পাখির চিকিৎসা করি, আমার ওই চ্যানেলের একজন বন্ধুর মাস্তুতো দাদার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। তো চলুন দেরি না করে আমরা ডাইরেক্ট ঘটনাতে যাই। উনি যেরকম বলেছেন ওনার বক্তব্য অনুযায়ী সেরকমভাবেই আমি ওনার ভাষাতে শেয়ার করছি আপনাদের। তখন সবে সবে বলতে পারেন যে 2-3 মাস বিজনেস স্টার্ট করেছে। আসলে আমাদের জেনেটিক বা আমার বাবা দাদাদের যে বিজনেস, সেটা হচ্ছে পেন্টিং। দোকানে যে রঙের দোকান হয় না, ঘরবাড়ি রঙের, নারায়ণপুরে আমাদের বাড়ি তখন ছিল, এখন চেঞ্জ হয়েছে, যেটা পরে বলছি। বিজনেসে ধীরে ধীরে আমি গিয়ে বসতে প্রচুর উন্নতি হয় এবং উন্নতিটা 5-6 মাসের মধ্যে একটা চরম সীমায় পৌঁছয়। কারণ আশপাশে গ্রামের সমস্ত জায়গা থেকেই আমাদের দোকানেই আমরা কোয়ালিটি মেনটেন করতাম এবং ব্র্যান্ড ইউজ করতাম বলে সঠিক দাম ইত্যাদির জন্যে ব্যবহার থেকে আরম্ভ করে সব কিছুরই আমাদের যে রেপুটেশন ছিল, যার ফলে বিজনেসে উন্নতি হয়। এবং সেই ক্ষেত্রে বাড়ি থেকে একটা প্রেশার আসে যে যেহেতু একটা মোটামুটি মান্থলি ইনকাম আমি জেনারেট করতে পারছি, আসছে বাড়িতে, তো বয়স অনুযায়ী সেই সময় আমার বয়স 25 বছর, বিয়ে করে নেওয়া উচিত। তো সেখানে আমি না করি না। এবং দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমার অ্যারেঞ্জ ম্যারেজ। তো সেই ক্ষেত্রে কলকাতায় একটা পরিবারের সঙ্গে যোগাযোগ হয়, সেই সূত্র ধরে আমরা দেখতেও আসি। সেই সমস্ত আমি এই জায়গাটাকে, অনেক কিছুই ঘটনা আছে টুকিটাকি, কিন্তু এই জায়গাটাকে আমি একটু স্কিপ করে এগিয়ে নিয়ে যাচ্ছি মেন ঘটনা আসার জন্য। তো আমরা যখন মেয়ের বাড়িতে যাই দেখতে, সব কিছুই দেখাশোনা সব কিছুই ঠিক হয়, কিন্তু একটা ছোট প্রবলেম এসে ক্রিয়েট হয়। ওদের ফ্যামিলি মানে গোপাল ঠাকুরের ভক্ত, সেই কারণে অকেশনালি আমিষ টামিষ খায়, কোনো বিবাড়িতে হলো ইত্যাদি, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে তারা নিরামিষ ভোজী। তো সেটা যেহেতু একটা ছোট প্রবলেম, আমরা পরে ঠিক করি যে ঠিক আছে, আফটার ম্যারেজ, বিয়ে হবার পর আমরা একটা কোনো কিছু ব্যবস্থা করে নেব, যাতে আমার স্ত্রী যিনি হবেন সেই সময় উনি আলাদা করে নিজের যেইটুকুনি দরকার সেটুকুনি রান্না করে নিতে পারবে বা করে খেতে পারবে। বিয়েও হয়, বউ ভাতও সুন্দরভাবে যায়, মানে পুরো অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে ঘটে। এবার আসছি আমি, আমাদের বাড়িটা যদি একটু বর্ণনা দেওয়া যাক। যদি আপনি বাড়ির সামনে দাঁড়ান, বাড়ির ঠিক পেছনে একটা বড় ঝিল আছে। বাড়ির লেফট হ্যান্ড সাইডে মানে বাঁ দিকে বাঁশবাগান, বড় বাঁশবাগান, এবং রাইট হ্যান্ড সাইডে একটা পার্কের মতো, যেখানে ওখানকারই আশেপাশে বাচ্চারা খেলাধুলো, বসবার জায়গা ইত্যাদি ছিল। কিন্তু ঘটনা হচ্ছে ঝিলের আলাদা একটা ঘটনা আছে, যেটা না আমি পরে তোমার সঙ্গে শেয়ার করছি। মানে উনি আমার সঙ্গে ফোনে কথা বলছেন, ফ্রেন্ডস আপনাদের বলছি, তো উনি যেরকমভাবে আমার সঙ্গে কথা বলছেন সেটাইভাবে আমি তুলে ধরছি আপনাদের সামনে। ঝিলের কিছু এমন ঘটনা মানে বারবারন্ত হবার জন্য একজনকে তান্ত্রিক গোছের একজন এসে তাকে ডাকা হয় গ্রাম থেকে, আমাদের ওই এলাকা থেকে। তিনি পুরো ঝিলটাকে বন্ধন করে দিয়েছেন খুঁটি পুঁতে, এবং লোহার খুঁটি, পুরো বিশাল বড় যে ঝিলটাকে বলতে পারেন পুরো খুঁটি গাঁথা আছে, এবং কিছু ওনার প্রক্রিয়া অনুযায়ী উনি বন্ধন করেন। এবং তার ঠিক একটু এদিকে আসলে আমাদের বাড়ি, যেমন বললাম সামনে দাঁড়ালে আমাদের বাড়ির ঠিক একটু দূরত্বে সেই ঝিলটা, খুব বিশেষ নয়, পায়ে হেঁটেও যাওয়া যায়। বিয়ের মোটামুটি অষ্টমঙ্গলা অবধি সব কিছু ঠিকঠাক হলো, কিন্তু ধীরে ধীরে
শহরের মেয়ে গ্রামে এসছে, তার বিহেভিয়ারের যেটুকুনি, তার যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ, যেটুকুনি তার পরিবারের থেকে শুনেছি এবং যেটুকুনি আফটার ম্যারেজ বিয়ে হওয়ার পর যেটুকুনি সময় আমরা কাটিয়েছি, বুঝেছি, সেইটুকুনি সামান্যতে, যে যার সঙ্গে আমার বিয়ে হয় তার নাম হচ্ছে অনামিকা। তো অতটা চুপচাপ বা তার বিহেভিয়ারের কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। চুপচাপ, কারোর সঙ্গে বেশি কথা নয়। তো আমরা এটা ভাবি, আমি বা আমার পরিবার, এবং আমার পরিবারের মধ্যেও বলে রাখি, আমার মা, আমার বাবা, আমার ফ্যামিলির মধ্যে আমি নিজে যেহেতু আপনার ওই বন্ধুর মাস্তুতো ভাই, আমি একজনই সন্তান, কিন্তু আমাদের পরিবারে আমার জেঠু কাকারও সব একসঙ্গেই মোটামুটি থাকতাম, বড় বাড়ি। তো আমরা প্রত্যেকেই ভাবি হয়তো কলকাতার মানুষ, কলকাতার জল খেয়ে মানুষ, তো এখানে আসার পর গ্রামগঞ্জ ফাঁকা ফাঁকা, হয়তো মন বসছে না, তার জন্যই হয়তো চুপচাপ। কিন্তু ভেতরে ভেতরে যে একটা ঘটনা আমাদের একটা বিপদের দিকে নিয়ে চলেছে, সেটা আর কে জানতো? একমাত্র ঈশ্বরই জানতেন। একদিন হয় কি, হঠাৎ করে আমার রাত্রিরে ঘুম ভেঙে যায় এবং যেটা দেখি যে বাড়িতে ঘরের মধ্যে আমার স্ত্রী অনামিকা উনি নেই। তা আমি প্রথমে ভাবি বাথরুম। এবার এটাও বলে রাখি যে আমাদের বাড়ির পেছন দিকে একটা বাথরুম, যেটা ইউজ করা হতো না, আর বাড়ির ভেতরেও একটা মা বাবা বয়স্ক মানুষদের জন্যে, এবং রাত বিরতে বাথরুম পেলে, পটি পেলে সেই বাথরুমেই যাওয়া হতো, এবং সকালের দিকে পেছন দিকের বাথরুমেও যাওয়া হতো। তো ভাবি যে বাথরুমে গেছে, তো অনেকক্ষণ আসছে না দেখে আমি সেখানে ধাবা করি, যাই, গিয়ে দেখি বাথরুমে তো কেউ নেই। তাহলে গেল কোথায়? একটু ভয়ও হচ্ছিল, কারণ নতুন জায়গায় সবে অষ্টমঙ্গলা ইত্যাদি কেটেছে, খুব বেশি তো হয়নি না সময়টা। হঠাৎ করে যেটা লক্ষ্য করি, বুঝতেই পারছেন রাত্রিরে গ্রামগঞ্জের ব্যাপার, আমাদের বাড়ির সামনে একটা স্ট্রিট লাইট ছিল বলে, বাড়ির সামনে আমরা নিজেরাই লাগাই সেটা, আমাদেরই কি বলে ওটাকে, মিটার বক্স থেকে চলে। পেছন দিক থেকে ও আসছে। আমি প্রশ্ন করি, এখানে বাথরুম থাকতে ওদিকে বাথরুমে যাওয়ার মানেটা কি? একে তো অন্ধকার, তারপরে সাপখোপের ভয়। কোনো কথা না বলে সে চুপচাপ ঘরের মধ্যে ঢুকে যায়, এবং আমিও বিশেষ কথা বাড়াই না, তো আমিও গিয়ে চুপচাপ শুয়ে পড়ি। ঘটনা পরে জানা যায়, পরে যখন আমরা জিনিসগুলোকে জুড়তে থাকি, এখান থেকেই শুরু। পরের দিন সকাল হয়, আমরা সকালবেলা প্রাতঃকৃত সারতে আমরা পেছন দিকে বাথরুমেই যাই। গিয়ে দেখি, দূর থেকেই দেখা যাচ্ছে যে সেই কিছুক্ষণ আগে বললাম না যে ঝিলটাকে বন্ধন করার জন্য কিছু খুঁটি পোতা হয়েছিল লোহার, তার উপর জিনিসপত্র যে ক্রিয়া করা হয়েছিল, সেই খুঁটিগুলো তোলা মাটিতে পড়ে রয়েছে। দেখতে গেলে একটা যে বন্ধন ছিল, দূর থেকেই বোঝা যাচ্ছে যে সুতো দিয়ে, লাল সুতোর মাধ্যমে যে বন্ধন করা হচ্ছিল, এতটাই ডিস্টেন্স কম এই আমাদের বাথরুম থেকে, সেটা খুব ভালো বোঝা যায়। তো আমি একটু কাছে এগিয়ে গিয়ে দেখি, পার্টিকুলার ওইটুকুনি পোর্শন, না সুতো আছে না কোনো খুঁটি আছে, পুরোটা ওপেন। মনে মনে কোথাও যেন বলেন একটা, অলওয়েজ জানবেন যে মনের মধ্যে মন আপনাকে কিন্তু একটা কিছু না কিছু সংকেত দেয়, একটা ডাউট হয়, কিন্তু ডাউটটা না ভেবে চিনতে চুপচাপ থেকে যাই। আমি যথারীতি আমার প্রাতঃকৃত কর্মকর সম্পূর্ণ করে স্নান, ওদিক থেকে বেরিয়ে এসে স্নান করে আমি দোকানে চলে যাই, রঙের দোকানে। সেই দিনটা মোটামুটি যায়। রাত্রির বেলা আবার আমার ঘুম ভেঙে যায়। এই জন্যেই ঘুম ভাঙে, দেখছি আমি এখানে শান্তনু, আমি যখন ঘুম ভাঙে আমি ঠিক প্রচণ্ড গভীর ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি অনামিকা আমার ওয়াইফ আমার ঠিক বুকের ওপর নির্বস্ত্র অবস্থায় বসে, এবং আমার শরীরেও কোনো বস্ত্র নেই। আমি এই জিনিসটা ওই সময় বিভিন্ন রকমভাবে রিয়েলাইজ করার চেষ্টা করছি যে কি দেখছি আমি। কারণ যেটুকুনি বুঝেছি, শুনেছি, শহরের মেয়ে হলে কী হবে, সে এরকম ধরনের অ্যাক্টিভিটিস, এই ধরনের প্রতিক্রিয়া করার মতন মেয়ে ছিল না, যে তার মধ্যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি এত বেড়ে যাবে যে
বা তার থেকেও বড় কথা হচ্ছে একটা মানুষের যে যতই ঘুমো, তাকে যদি কোনো রকম নেশার জিনিস না খাইয়ে দেওয়া হয়, তার যদি ধরো আমি আমার কথা বলছি, জামা কাপড় খোলা, একটা তো সময় ঘুম ভাঙবে যে কিভাবে সমস্ত কিছু হলো। মানে আমি সম্পূর্ণ নেকেট অবস্থায় শুয়ে এবং আমার ওপরে সেও নেকেট অবস্থায় বসে এবং জাস্ট আমাকে দেখছে, বড় বড় চোখ বার করে। এবং সেই সময়কার দৃশ্য আমি ঠিক বলে বোঝাতে পারবো না, চোখগুলো লাল, সম্পূর্ণ একটা বীভৎস জিনিস। আমি জাস্ট জিনিসটা বুঝতে না বুঝতেই ওকে ঝটকা মেরে বিছানায় ফেলি এবং তারপরে তো হঠাৎ করে যেমন একটা হয় না যে চমকে ওঠা, ও যেমন চমকে উঠল এবং সত্যিকারের চমকে ওঠার পর সে নিজেকে এরকম নির্বস্ত অবস্থায় দেখে আমার সামনে বা আমাকেও, সে প্রচণ্ড লজ্জায় পড়ে যায় এবং আমার থেকে সেই লজ্জার এর জন্যে এদিক ওদিক থেকে জিনিস মানে কাপড়পত্র জোগাড় করে নিজের অঙ্গকে ঢাকা দিয়ে মোটামুটি জড়িয়ে সে ঘর থেকে বেরিয়ে যায়। আমি জিনিসটাকে তখনও রিয়েলাইজ করিনি, কারণ এই যে ঘটনা আমি তো বাড়ির লোককেও বলতে পারবো না, কারণ বুঝতেই পারছো কেন বলতে পারবো না। এরপরে শুরু হয় বিভিন্ন রকম ক্রিয়াকলাপ। কীরকম সেটা আসা যাক। যে মানুষটা ছোটবেলা থেকে তাদের বাড়িতে গোপাল প্রতিষ্ঠিত বলে নিরামিষ খেয়ে মানুষ, তার মধ্যে আমিষের খিদে জ্বালা বেড়ে চলল। আমাদের যেহেতু যৌথ পরিবার ছিল সেই সময়, একসঙ্গে আমরা বসে দুপুরবেলা লাঞ্চ করতাম, রাত্রিবেলা ডিনার করতাম এবং বেশিরভাগ জলখাবার টলখাবার সব মোটামুটি আমরা এক জায়গায় বসেই কথা আলোচনা করতে করতে খেতাম। এটা আমাদের ছোটোবেলা থেকে এরকমই আমরা শিখে এসেছি। তখন একদিন হলো কি, বাড়িতে চিকেন হলো, তো তারও রান্না ও কিন্তু করলো, নিজের রান্নাও করলো। করার পর যখন আমরা একসঙ্গে খেতে বসছি, ও তো ধরো একসঙ্গে আশের টেবিলে তো খাবে না, তো সেই হিসাব মতন সে আলাদা টেবিলে, তার ছোট একটা টেবিল, ওখানে বসে খেত। সে আমাদের টেবিলে পাত নিয়ে এসে রান্না করা মাংস থেকে 4-5 পিস নিয়ে অদ্ভুত ধরনের আচরণ করতে করতে খেতে লাগলো। মানে অনেক দিন অভুক্ত, অনেক দিন মানে একটা মানুষ অভুক্ত থাকলে যেরকমভাবে খায়, গোগ্রাসে গেলে সেরকম। আমরা প্রত্যেকেই, আমি, আমার মা বাবা, আমার কাকু কাকিমা, জ্যাঠা জেঠিমা, প্রত্যেকেই অবাক যে মানুষটা ছোটোবেলা থেকে নিরামিষভোজী, সে কীরমভাবে, হ্যাঁ অকেশনালি সে মাংস খায়, মানে আমিষ খায়, সে তারাই বলেছে, কিন্তু একটা মানুষ এরকমভাবে কেন খাচ্ছে? কোনো উত্তর আমরা একে অপরের দিকে খালি চোখ চাওয়াচাওয়ি করি এবং কোনো এক্সপ্লেনেশন কারোর মধ্যে আসে না। পরে খেয়ে দিয়ে বলতে পারো 4-5টা মাংসের টুকরো এরকম খেয়ে কিছু না বলে পাত্তাকে রেখে দিয়ে সে নিজের ঘরে নিজে চলে যায়। এরপরে আরও কিছু ঘটনা। রাত্রিবেলার একদিন আমার হঠাৎ ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার পর আবার দেখি আমার ওয়াইফ অনামিকা ঘরে নেই। সন্দেহ আমাদের বাড়তে থাকে এবং আমার তো নিশ্চয়ই। আমি বাইরে বেরিয়ে দেখি না, বা টর্চ নিয়ে পেছন দিকটা গিয়ে দেখি সেখানেও নেই। এই বাথরুমে তো নেই, তাহলে গেল তো গেল, কোথায় গেল? ভয় হচ্ছিল যে ছেলের ওদিকে গেল না এদিক ওদিক গেল। কারণ ব্যাপারটা এই যে দিনের পর দিন ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আমরা কেউ কিন্তু মানে সজাগ হচ্ছি কিন্তু বুঝতে পারছি না কি ঘটছে। কি যেন মনে হলো আমার, একবার রান্নাঘরে দেখি। তুমি বললে বিশ্বাস করবে না, রান্নাঘরে সেই সময়কার মানে ছোট আমাদের একটা ফ্রিজ ছিল, খুব বড় নয়, এখনকার দিনের মতো না, 2006 সালের ঘটনা। তো সেই সময়কার একটা বড় ফ্রিজ ছিল এবং সেই ফ্রিজের মধ্যে খাবার দাবার মানে রাখা হতো। খুব কম খাবার দাবার রাখা হতো, কোনো দিন কোনো কাঁচা জিনিস, মাছ মাংস যদি সন্ধ্যেবেলাও নিয়ে আসা হয় সেটাকে। দেখা যাচ্ছে যে আমি রান্নাঘরে দরজাটা ফাঁক করে দেখছি, ফ্রিজ থেকে যে মাছ মাংস যেগুলো রাখা হয়েছিল সেগুলো বার করে কাঁচা অবস্থায় ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এবং আমি তখন না বলতে পারছি না বুঝতে পারছি যে আমি মেন্টাল প্রবলেম না কি, আমার তখন মাথা কাজ করছে না। আমি খালি এইটুকুনি বললাম, চেঁচিয়ে, তুমি এ কী করছো? তারপরে
সে আমাকে রিপ্লাই দিচ্ছে। এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা। না চলে গেলে যেমন একে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি, তোকেও ছিঁড়ে ছিঁড়ে খাবে এবং প্রত্যেকটা বাড়ির সদস্যকে, পরিবারের লোককে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমার পথে আসিস না, আমাকে আমার মতন থাকতে দে। ওর এই বক্তব্য শুনে আমাদের আর আমার বিশেষ করে সেই সময় আর কোনো ডাউট রইল না, কারণ বুঝেই গেছি এর মধ্যে কোনো অশরীরী আত্মা ভর করেছে এবং যার ফলে একটা সামান্য শিক্ষিত মানুষ সেই রকম বিহেভ করছে। আমি তৎক্ষণাৎ আমার মা বাবার ঘরে যাই এবং তাদেরকে গিয়ে পুরো ঘটনা বলি যে এই আমি দেখেছি, এখনও হয়তো এই অবস্থায় আছে, তবে যাওয়াটা ঠিক নয়, আমাদের কিছু বন্দোবস্ত করতে হবে। এই বন্দোবস্ত করতে করতে আরও 2-1 দিন যায় এবং অস্বাভাবিক চুপচাপ ঘরে থাকা, এইরকম একসঙ্গে বসেই খাচ্ছে, কিন্তু বিশেষ কারোর সঙ্গে কথা বলছে না। কিন্তু হ্যাঁ, যেটা রাত্রিবেলা আবার ঘটে, তার ঠিক পরের দিন রাত্রিবেলা, আসলে সারাদিন কাজের পর রাত্রিবেলা এসে অল্প বিস্তর একটু টিভি ইত্যাদি দেখে পরিবারের সঙ্গে কথা বলে আমি ক্লান্ত এতটাই থাকতাম, কারণ বেশিরভাগ সময় দোকান, কাস্টমার ডিলিং আমাকেই করতে হতো এবং কলকাতায় গিয়ে ব্র্যান্ড বা ইত্যাদি কিনে নিয়ে আসা, বুঝতেই পারছো একটা জার্নি থাকেই। ডেলি কলকাতায় না, সপ্তাহে আমি একদিন কলকাতায় যেতাম। তো রাত্রিবেলা হঠাৎ আমার যেরকম ঘুম ভেঙে যায়, যে অবস্থায় তাকে দেখি, সেই নির্বস্ত্র অবস্থায় আমার ঠিক ওপরে না, আমি তখন নিজেকে নিজে চেক করছি যে না, আমার শরীরে বস্ত্র রয়েছে, কিন্তু এই নির্বস্ত্র অবস্থায় ঠিক আমার মুখের সামনে বসে আমাকে অদ্ভুত ধরনের দৃষ্টি দিয়ে দেখছে এবং আমি ঠিক তখন বলে বোঝাতে পারবো না কীরকম দৃষ্টি দিয়ে সেটা আমাকে দেখছিল। এবং মাঝে মাঝে হাসছে, মাঝে মাঝে আমি ঠিক ভাষার মাধ্যমে শান্তনু তোমাকে ঠিক বোঝাতে পারবো না। আমি খালি জাস্ট মনে হচ্ছিল আমাকে হাত পা কেউ আটকে দিয়েছে, আমি না চিৎকার করতে পারছি না কিছু বলতে পারছি, খালি মনে হচ্ছে যে হৃৎপিণ্ডর কম্পন বেড়ে চলেছে, হয়তো আমার এক্ষুনি স্ট্রোক হয়ে যাবে। কিছুক্ষণ হওয়ার পর সে আবার স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক হওয়ার পর সে আগে যেরকম একবার এরকম হয়েছিল, লজ্জা পেয়েছিল, সে অটোমেটিক্যালি সেই সময় ওই দিন বিছানা থেকে উঠে উলঙ্গ অবস্থায়, নির্বস্ত্র অবস্থায় ঘরের বাইরে চলে গেল। আমি একটু ফলো করাতে দেখি সে ঝিলের ওই দিকে চলে যাচ্ছে। কোনো রকম কিছু বাধা না দিয়ে সকালবেলা আমার যখন আবার ঘুম ভাঙে, ঠিক হয় না, তখন তো আর ঘুম আসছে না, আমি বাড়িতে আবার সবাইকে রাত্রিবেলা জেগে জিনিসটা বলি, ওই ঘটনাটা না বলে এটা বলেছি যে সে এইরকম এরকম ব্যাপার হয়েছে, যে ওই দিকে চলে গেছে। এবং যখন আমরা যাই, আমার বলতে পারে যে জেঠু, কাকা, বাবা এবং আমি, যেটুকুনি সেই সময় যাওয়া উচিত টর্চ লাইট নিয়ে, কোনো জায়গায় তাকে দেখতে পাই না। এবং বাড়িতে এসে চুপচাপ আমরা জানি যে সে আবার ফিরে আসবে বা কিছু না কিছু হয়তো, বুঝতেই পারছো যে সে প্রজেস্ট, যেটাকে আমরা বলে থাকি, ফিরে আসবে। এবার যখন ফিরে এলো তখন আমার তন্দ্রা, তখন রাত্রি প্রায়, আমার যখন ঘুম ভাঙলো, সারা রাত্রি জাগা, কিন্তু নিদ্রা আসছে, আবার জেগে যাচ্ছি, এরকম ব্যবস্থা করতে করতে ঘুমিয়ে পড়ি। 5:30 নাগাদ এসে দেখি একটা নর্মাল মানুষ আমার পাশে শুয়ে রয়েছে। আমরা যাই, ঠিক তার পরের দিনে একজনের সন্ধান পাই, আমাদেরই সামনের একজন থাকতেন, উনি সন্ধান দেন। কারণ যিনি ওই ঝিলের একটা বড় ঘটনা আছে, পরে বলবো, ওই ঝিলকে বন্ধন করে দিয়ে যান, ততদিনে এটা প্রায় 10-12 বছর আগেকার ঘটনা, ঝিল বন্ধনটা। তারপর থেকে তো অনেক ঠিকঠাক মতন সব কিছু ছিল, কিন্তু এই ঝিল খোলার পরও সেই ঝিলের কেন বন্ধন হয় এবং ঝিল খোলার পরে আমাদের চারিপাশে যে রিপোর্টগুলো আছে, ভৌতিক ঘটনাগুলো ঘটে, সেগুলো আমি অন্য কোনো সময় বলবো। তো সেই ভদ্রলোক বা সেই তান্ত্রিক, তিনি তার ভৌতিক শরীর ছেড়ে দিয়েছিল 4-5 বছর আগে। ফলে নতুন একজনকে আমাদের সন্ধান পাই রামপুরহাটে, বলতে পারেন বা বলতে পারো যে তারাপীঠের। তো যথারীতি আমরা তার সঙ্গে কন্ট্যাক্ট করি, শ্মশানেই তাকে পাওয়া যায়। এবং তখন অত তো ফোনের চল ছিল না যে ফোন করে, তখন নিজে আমি এবং আমার বাবা যাই, তাকে সমস্ত ঘটনা খুলে বলি। সে এখান থেকেই বলে যে ওই ঝিল ওপেন করানো হয় এবং বন্ধনটাকে ছেঁড়া হয়
ছেঁড়ার পর একজন পিশাচ, ফিমেল পিশাচি, তাকে মানে পিশাচ যেটা হয়, পিশাচ জনিতে জন্ম হলে যা হয়, যেটা বলেছিলেন উনি আমার স্ত্রীর শরীরে বসবাস করছেন। তো একে কাটাতে গেলে, একে দূর করতে গেলে কিছু ক্রিয়াকলাপ করতে হবে এবং তাকেও মানে অজ্ঞান করে যদি আমরা তারাপীঠে নিয়ে যেতে পারি ভালো, না হলে তিনি তখন সেই সময় বলেন আমার যাতায়াতের খরচাটা দিয়ে যদি দেন, আমি এমনি কোনো খরচা নিই না, আমি যা করার করে আসবো। তো উনি যথারীতি ওনার কথা মতন আসেন আমাদের অ্যাড্রেসে, ঠিকানায়, এবং 3 দিন থাকতে হয় তাকে। 3 দিন এই কারণে থাকতে হয়, আমি এটা দেখি যে পিশাচ তো বেরিয়ে যায় এবং প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট। এত কষ্ট একটা মানুষ শরীরে যে প্রবেশ করলে, একটা এরকম ধরনের ডেমনিক ক্যারেক্টার যদি শরীরে প্রবেশ করে, তাকে যখন এক্সরসিজম যেটাকে বলা হয়, বার করার সময় যে যার থেকে বেরোচ্ছে তার যা কষ্ট, সত্যিকারের বোঝা খুব মুশকিল। কারণ সে জেদে অবস্থায় সে একটা শরীর পেঁচে থাকবে। বিভিন্ন রকম কথোপকথন শুনি সেই তান্ত্রিকের সঙ্গে, আমাদের আশেপাশেই মানে আমাদের সামনেই ঘটছে। তো যথারীতি মানে লাস্ট মোমেন্টে তাকে বার করা হয় এবং আবার সেই ঝিলটাকে বন্ধন করা হয়, করে ধীরে 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 আমাদের প্রত্যেকের পরিবারে একটা করে উনি তাবিজ দেন যে 40 দিনের মতন এই তাবিজটা আমাদের পড়ে থাকতে হবে এবং মোটামুটি 40 দিনের মতন উনি একটা জল তৈরি করে দিয়ে যান, যে জলটা সারা বাড়িতে সব জায়গায় ছড়ানো, সকাল দুপুর সন্ধে, এবং এই তাবিজটা 40 দিন, এবং এই তাবিজটা অনামিকাকেও দেওয়া হয় যাতে আর কোনো রকমভাবে রিপোজেস্ট না হয়। কিন্তু ভাই দুঃখের ব্যাপার হয় যে এই এক্সরসিজমের পর শরীর থেকে তাকে সেই পিশাচকে বার করার পর আমার ওয়াইফ প্রচণ্ডই অসুস্থ হয় এবং মোটামুটি এই ঘটনাটা যা ঘটে, আমি 1 মাসের ঘটনা বললাম, 3 মাসের মাথায় সে এক্সপায়ার করে। এবং তারপর থেকে আজ পর্যন্ত আমি আর কোনো মনে হয়নি যে বিয়ে শাদী করি, লাইফ তৈরি করি। এখনও কাজ করে যাচ্ছি, তবে আমরা এখন আর নারায়ণপুরে থাকি না। আর বাড়িটা আছে, আমরা এখন রামপুরহাটের দিকেই থাকি। মানে আমাদের বাড়ি থেকে তারাপীঠের দূরত্ব খুব কম, এবং এখন যেহেতু বাইক আছে তখন এখন যাতায়াতের অসুবিধা হয় না। কিন্তু এখন আমি সিঙ্গেল, মানে আর তারপর আমি বিয়ের প্রস্তাব এসছে, যেহেতু বুঝতেই পারছি তখন 25 বছর বয়সের এখন অনেক, তো সেই ক্ষেত্রে অনেক প্রস্তাব এসছে, বাড়ির থেকেও প্রেশার এসছে, কিন্তু আমি জিনিসটাকে মেনে নিতে পারিনি। যে ভালোবাসতে লেগেছিলাম, অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু তাকে আমি ভালোবাসতে লেগেছিলাম এরকমভাবে যে আমার মানে জিনিসটা ঘটনাটা ঘটবে, আমি ঠিক সেই জায়গাটা অন্য কাউকে দিতে চাইও না, দিতে পারবো। এই ছিল আমার ঘটনা, ঝিলের ঘটনাটা, কেন ঝিল বন্ধন হয়েছিল এবং ঝিল মানে যখন ওপেন হয় জিনিসটা, আবার আমার ওয়াইফ যখন ওপেন করে, মানে ওয়াইফের মাধ্যমে ওপেন করানো হয়, সেই সময় ছোটোখাটো কিছু ঘটনা ঘটে, সেটা আমি পরে আর একদিন শোনাব। ভালো থেকো, ঘটনাটা ভালো লাগলে তোমার চ্যানেলে শুনিও, আমিও শুনব। নমস্কার। তো ফ্রেন্ডস, এই ছিল ঘটনা। অদ্ভুত ধরেন না, যাকে আমরা ধীরে ধীরে বুঝতে পারছি একটা মানে নিষ্পাপ মানুষ, সে গেল সেখানে, এই ধরনের ঘটনা তার 3 মাস, মানে ঠিক ভেবে কুলকিনারা পাওয়া যায় না যে তার পরিবার এবং যে পরিবার বিয়ে করে নিয়ে গেল, অদ্ভুত ধরনের একটা ব্যাপার। হ্যাঁ, এটা ঠিক যে এক্সরসিজম অনেকে সহ্য করতে পারে না, যদি সঠিকভাবে এক্সরসিজম করা হয়, মানে শারীরিক মানসিকভাবে মানে একদম নিকড়ে নেওয়া হয়। যদি সেরকম কোনো ডেমনিক পাওয়ার ঢোকে তাহলে তো সে বেরোতেও চায় না, এবং বেরোনো না বেরোনোর এই মাঝখানে শরীরটা ঝাঁঝরা হয়ে যায়, তার ফলেই হয়তো অনামিকাদের এরকম মৃত্যু হয়। তবে যেখানেই থাকুন উনি শান্তিতে থাকুন, কারণ যেহেতু এই ধরনের মৃত্যু অনেক সময় সোল বা এনার্জি রিলিজ করতে হয় না। যাই হোক, আপনাদের ঘটনাটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করুন। আপনাদের সঙ্গে যদি কোনো রকম ঘটনা থাকে, ছোট হোক বড় হোক, নিশ্চয়ই শেয়ার করুন হোয়াটসঅ্যাপে, আমি আমার চ্যানেলের মাধ্যমে শেয়ার করবো। এবং ফেসবুকও পেজ আছে, প্যারানর্মাল ফেসবুক পেজ, যে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানেও শেয়ার করব। নমস্কার।